আমি মিসেস খান, একজন রেসপন্সিবল ওয়াইফ, শেফ, হাউসকিপার, এক কথায় মাল্টিটাস্কিং ওয়ার্কিং ওম্যান। আমার জীবনের রেগুলার রুটিনের মতো আজকে রুটিন করা একটা দিন। আমার প্রতিদিনের প্রতিটা সেকেন্ড হিসাব করা। আমি এটা বুঝতে পারি না কেন একটা ছেলের সাথে একটা মেয়ের তুলনা হবে, কে কম কে বেশি। সবার আগে ঘুম থেকে উঠা আমি, সবার শেষে ঘুমাতে যাওয়ার মানুষটাও আমি, অফিসের সব কাজ সামলে নিয়ে ঘর সামলানোর মানুষটাও আমি। কে, কেন, কোথায়, কখন, কিভাবে, হাজারো প্রশ্ন সামনে নেওয়া মানুষটাও আমি। হাজারো পরিচয়, কারো স্ত্রী, কারো মেয়ে, কারো মামি, চাচি, খালা, ননদ, বৌমা। এত পরিচয়ের ভিড়ে নিজের নামটা হারিয়ে খুঁজে পেতে চাওয়াও আমি। সকালবেলার এই সময়টা আমার সবচেয়ে প্রিয়। সারাদিনের মাঝে এই সময়টায় নিজেকে সময় দিতে পারি। এক কাপ ধোয়া ওঠা কফি ফুলের মতো আমাকে সারা দিন চালিয়ে নিয়ে যায়। এরপর শুরু হয় রোলার কোস্টার। আসো, ব্রেকফাস্ট করবে? কি ব্যাপার, আর কিছু নেই? আর কিছু হয়নি? এই সরি, আমি না সবজি টবজি সব কিছু কেটেছিলাম, কিন্তু আমার না শরীরটা এত খারাপ লাগছে, আমি রান্নাই করতে পারি নাই। একটু পাউরুটি ডিম পোচ খাওয়ান, আজকে আমি জ্যাম দিচ্ছি। আরে বলতে আগে থেকে, তাহলে তো আর এখানে এসে শুধু শুধু এখন সময় নষ্ট হয় না, তাই না? না খেয়ে বের হচ্ছ? হ্যাঁ, বাইরে খেয়ে নিবো। এই এই যে এই খাবি আমার সাথে ব্রেকফাস্ট? এই 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 আসো। জল, তুমি এই প্রজেক্টের একদম শুরু থেকে আছো। এক কথায় বলতে গেলে প্রজেক্টটাকে একদম জিরো থেকে আজকের জায়গায় নিয়ে এসছো। আমি জানি তুমি ডিটেলস সব কিছু তোমার নখদর্পণে। আমি স্যারকে তোমার কথা বলেছি, তুমি খুব ভালো করবে। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমার উপর ভরসা রাখবেন। আমি একদম টু দি পয়েন্ট ধরে ধরে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এসেছি। আই রিয়েলি হোপ স্যারের ভালো লাগবে। আর স্যার, আমি সারা রাত জেগে এটা করেছি, সো আমার মনে হয় আমার কষ্টটা বৃথা যাবে। জল, তুমি রেডি? ইয়েস স্যার।
তাহলে আমি শুরু করছি। ফার্স্ট অফ অল আই এম রিয়েলি গ্ল্যাড যে আমি সবাইকে অনবোর্ড পাচ্ছি আজকে। সো আমাদের ইভেন্টের নাম হচ্ছে, ফার্স্ট প্রজেক্টের নাম হচ্ছে আস্থা। সো আস্থা ইভেন্টে আমি ফার্স্টে যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশের এখনকার যারা গণ্যমান্য সেলিব্রিটি আছে তাদেরকে দিয়ে আমি আসলে আমাদের ইভেন্টটা স্টার্ট করতে চাই, মানে ওপেনিং যেটাকে আমরা বলে থাকি। তো যেটা হবে, ওপেনিং যদি আমাদের কোনো সেলিব্রিটি করে থাকে তাহলে আমাদের ইভেন্টের প্রতি আমাদের দর্শকদের একটু আকর্ষণ বাড়বে। সো আমি কিছু শর্ট লিস্ট করেছি এবং আমার টিম তাদের সাথে কথা বলেছে যে তাদের ফ্রি ডেটস কবে আছে, তাদের স্কেজুল কবে কি ফ্রি থাকবে, সব তাদের সাথে কথা বলা হয়েছে। এখন হচ্ছে আমি জাস্ট নামগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই। প্লিজ হ্যাভ আ লুক। সো আমার মনে হয় চল আপনারা তো ভয় পাচ্ছেন কেন? ভয়ের কিছু নেই, বরং আপনাদের জন্য গুড নিউজ। কংগ্রেচুলেশনস বোথ অফ ইউ। আপনি 3 সপ্তাহ আগে থেকেই প্রেগনেন্ট। কি? আমি তো মনে করছি কাজের স্ট্রেসে। আরে তুমি বুঝতেছো? তুমি প্রেগনেন্ট, তুমি কিছু নাও নাই? আচ্ছা, যাই হোক, ভয়ের কোনো কারণ নেই। তবে এখানে একটু কমপ্লিকেসি আছে। আপনার মনে হয় মেন্সের সার্কেল একটু ইরেগুলার, তাই না? জি, একটু। আসলে এটাই হচ্ছে প্রবলেম। আপনি মনে হয় কখনো ডাক্তারের কাছে গিয়ে এ ব্যাপারে কখনো কথাই বলেন, কিন্তু কথা বলা দরকার ছিল। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে যদি আপনি আগে থেকে গিয়ে ডাক্তারের কাছে যেতেন তাহলে এই প্রবলেমটা হতো না। আপনার পলিসিস্টিক ওভারি আর পলিসিস্টিক ইউটেরাস, আর সিস্টগুলোর আকার অনেকটা বড় হয়ে গিয়েছে। তবে সমস্যা নেই, এটার জন্য আপনার সম্পূর্ণ বেড রেস্ট থাকাটাই ভালো। আচ্ছা, আপনি মনে হয় জব করেন, তাই না? জি, আমি একটা ইভেন্ট কোম্পানিতে জব করছি। তাহলে তো সবসময় দৌড়ঝাঁপের মধ্যেই থাকতে হয়। তাহলে আমি সাজেস্ট করব, আমার মনে হয় আপনি একদম বেড রেস্টেই থাকেন, অথবা যদি কাজ করাটা খুব বেশি জরুরি হয়ে পড়ে তাহলে আপনি গিয়ে ওয়ার্ক ফ্রম হোম করতে পারেন। জি। আর মিস্টার, দায়িত্ব কিন্তু আপনারও বেড়ে গেল। আপনাদের ঘরে কি আপনার মেম্বার শুধু দুজনই? তার মানে আপনার দায়িত্ব আরও দ্বিগুণ হয়ে গেল। আপনি একটু খেয়াল রাখবেন যাতে আপনার ওয়াইফ কোনো ভারী জিনিস না ওঠায়, আর ওনাকে খুব বেশি একটা টেনশন করতে দিবেন না। এতে বাচ্চা আর মায়ের দুজনের জন্যই ঝুঁকি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যেসব প্রবলেমগুলো আছে ওগুলোর জন্য আমি মেডিসিন দিয়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। আদৌ তুমি খুশি না? আমি খুশি হবো কেন? আমি তো টেনশনে মারা যাচ্ছি। কিসের টেনশন? কিসের টেনশন মানে? তোমার অ্যাবর্শন করতে হবে, তুমি মেডিসিনটা নিলে না কেন? হ্যাঁ, আমি কাজের প্রেশারে ছিলাম, স্ট্রেসে আমি ভুলে গেছি কবে ডেট ক্রস হয়ে গেছে। কি স্যার, মেডিসিন তুমি কিন্তু আমাকে ফোর্স করেছিলে, তুমি কি কখনো ভুলে গেছো? আমি তোমাকে একটু মনে করো। আরে বাবা, সেটা কি আমি মাথায় নিয়ে রেখে দিয়েছি নাকি? কোর্স কি মানে, তুমি মেডিসিন নিয়ে নিলেই তো হতো। আরে বাবা, কনসেপ্ট করে ফেলেছি, এখন মেডিসিন আর অ্যাবর্শন মানে আদর। দেখো, তোমার প্ল্যান অনুযায়ী তো সবকিছু হবে না, তাই না? আমাকে তো জানতে হবে, তো বুঝতে হবে, আমার তো সবকিছু একটা প্ল্যান অনুযায়ী চলে না। হ্যাঁ, মানে এটাও তো আমারও প্ল্যানের মধ্যে ছিল না, ঠিক না? আর এখন যখন হয়ে গেছে, আমাদের বিয়ে 2 বছর হয়ে গেছে আদর, এখন একটা বেবি নিতেই পারি। না না, আমার তো মানে রেডি হতে হবে, আমার তো জানতে হবে যে আমরা নেক্সট প্ল্যান কি, এটা তো আমার জেনে বুঝে তারপর আগাতে হবে। আমিও তো জানি না, কিন্তু আই এম রিয়েলি হ্যাপি। আমাদের প্রথম বেবি, আমরা কেন নিব না? সেটা তো তোমার প্ল্যান অনুযায়ী তুমি হ্যাপি, আমি তো হ্যাপি না।
বস আমি আপনার কাছে আসছিলাম। বস আপনি হয়তো এর মধ্যে শুনেছেন যে আমি সিক লিভের জন্য অ্যাপ্লিকেশন করেছি। বস আমার সিচুয়েশনটা এরকম, অরেলস আমি এরকম একটা সময় কখনো এরকম করতাম না। বাট বস আমি কিন্তু ওয়ার্ক ফ্রম হোম, মানে আমার সব কাজ ল্যাপটপে, আমি কিন্তু ফোন ল্যাপটপে সব সামলিয়ে নিতে পারবো। শুধু এই মোমেন্টে আপনাদের কাছ থেকে একটাই চাওয়া, একটু আমার উপর ভরসা রাখবেন প্লিজ। জল, আপনি বোঝার চেষ্টা করেন, প্রজেক্টটা হচ্ছে চিটাগাঙে, আর আপনি ঢাকা থেকে বসে কাজ করবেন, এটা কখনো হয়? ক্লায়েন্ট চাইবে যে আপনি চিটাগাঙে গিয়ে প্রজেক্টটাকে সুপারভাইজ করেন। এই প্রজেক্টের শুরু থেকে আপনি ছিলেন, প্রজেক্টের ডিটেলস আপনি জানেন। আপনি আমাকে যেভাবে ইমপ্রেস করেছেন, আমি এমডি স্যারকে বলেছি পুরো প্রজেক্টের লিডটা আপনাকে দেওয়ার জন্য। আদারওয়াইজ উনি দিতেন না, উনি কোনো মেয়েকে দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন না, আমি ওনাকে বুঝিয়েছি। আর এখন কিনা আপনি বলছেন যে আপনি ঢাকায় বসে প্রজেক্টকে সুপারভাইজ করবেন, এটা পসিবল? বস পসিবল, ট্রাস্ট মি। আমার পুরো টিম ওখানে থাকবে, আমি ওভার দি ফোন সব কিছু ম্যানেজ করে নিব। আমার জাস্ট এতটুকুই আবদার বস, আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করেন। জল, প্রজেক্টে যে সুপারভাইজ করা আর ঢাকায় বসে কাজ করা এক জিনিস না। আপনি এখন লিভে যেন না, আপনি প্রেগন্যান্সি লিভটা 3 মাস পরে নেন, আমাদের প্রজেক্টটা তুলে দিয়ে তারপরে নেন। বস আমার একটা কমপ্লেক্সের জন্য আসলে আগে থেকে লিভ নিতে হবে, অরেলস আমি কখনোই এমন করতাম না। বুঝেছি, আসলে এটা আমার মিস্টেক। আমি আপনাকে রিকমেন্ড করেছিলাম এই প্রজেক্টে লিড নেওয়ার জন্য। ঠিক আছে, এক কাজ করি, আমি প্রজেক্টটা সাইমনকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। আপনি ঢাকায় থাকবেন, ও প্রজেক্টে চলে যাবে, ওখান থেকে কাজ করবে, আপনি ঢাকা থেকে ওকে কোঅপারেট করবেন। স্যার আমি প্রজেক্টের জন্য অনেক কষ্ট করেছি, আমার দিন রাত আমি সব এক করে ফেলছি। আপনি যদি এভাবে সাইমনকে প্রজেক্টে দিয়ে দেন বস, আমার সব কষ্ট বৃথা যাবে। এটা কোনো ইমোশনের জায়গা না, এটা একটা প্রজেক্টের ব্যাপার, এটা অফিসের ব্যাপার। আপনি ঢাকায় থাকবেন, সাইমন প্রজেক্টটা লিড দেবে চিটাগাঙে গিয়ে, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ ফাইনাল। কার কতটুকু দৌড় খুব ভালো মতো জানা আছে আমার। আমি জানতাম তুমি এই প্রজেক্টের থেকে লাস্ট মোমেন্টে স্কিপ করবা, আর স্কিপ করার জন্য এমন অজুহাত তুমি বের করেছো, কারো কিচ্ছু বলার নাই। তোমার দ্বারা কতটুকু সম্ভব, ইনফ্যাক্ট একটা মেয়ের দ্বারা কতটুকু সম্ভব খুব ভালো মতো আমার জানা আছে। মেয়েরা ডেস্কে সুন্দর, ফিল্ডে নয়। কাজেই তুমি ডেস্কে মনোযোগ দাও আর প্রজেক্টটা আমাকে হ্যান্ডেল করতে দাও, ঠিক আছে? কি হতে পারতো, কি হতে পারতাম, ভাবতে ভাবতে হারানোর স্বপ্নগুলো বাস্তবে ফিরে আসে প্রেশার কুকারের সিটিতে। মাঝে মাঝে ভাবি আমি না প্রেশার কুকার, কে বেশি প্রেশারে আছে।
আচ্ছা, আর কতদিন আমাকে এভাবে লুকিয়ে লুকিয়ে আসতে হবে? কবে তুমি ডিভোর্স দেবে আর কবে আমি লিগালি এই বাসায় আসতে পারবো? বলো না, আমার বউ তো আবার কনসেপ্ট করছে। কনসেপ্ট করছে মানে? তুমি না বলছো তোমরা একসাথে থাকো না, সেপারেট রুম শেয়ার করো, তাহলে কিভাবে কনসেপ্ট করে? আরে বাবারে, চুপচাপ বসে থাকো। আরে তুমি অফিসের কাজ করছিলাম। হ্যাঁ আপু। আমার ল্যাপটপে তোর অফিসের কাজ? পরিচয় করে দিই, আমার অফিসের উনি হচ্ছেন। আচ্ছা, কাজ তো শেষ হয়ে গেছে, আমি এখন আসছি। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। দাঁড়ান একটু। আসছি। কি ব্যাপার, তুমি হুট করে চলে আসলে বাসায়? আমার বাসায় আমি হুট করে আসতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আসতে পারবে, কিন্তু না জানিয়ে। অফিসের শরীরটা খুব খারাপ লাগছিল, ওই জন্য ভাবলাম বাসায় এসে রেস্ট নেই, কিন্তু আমার তো মনে হচ্ছে আমি এসে একটু ভুল করে ফেললাম। না না না, ঠিকই আছে, আমি কাজ করছিলাম। শেষ। আমাদের বেডরুমে কাজ করছিল তুমি? এটা তো আমার আর তোমার বেডরুম। এখানে আরেকটা মেয়ে এসে তুমি আমার ল্যাপটপে তোমার অফিসে কাজ করছে। এইভাবে কথা বলছো কেন? সবকিছু তো ওভাবে দেখার কিছু নেই, আসতেই পারে। কাজ কাজ বলে কথা, তাই না? দুনিয়া তো তোমার নিয়মে চলে না, দুনিয়া তো চলে দুনিয়ার নিয়মে। এটা যে একটা দুনিয়ার নিয়মের মধ্যে পড়ে, এটা তো আমার জানা বাইরে ছিল। যাই হোক, আমার ছোট সাজেশন আসার পর থেকে প্লিজ আমাদের পার্সোনাল বেডরুমে মানুষ শুনে নিন, ব্যাপারটা আমার একদমই পছন্দ নেই। ফ্রেশ আসছি। ফাইন, ওকে। এটা কেমন ধরনের ব্যবহার? এই ফাইলগুলো সবগুলো আজকে চেক করে কালকের মধ্যে ডেটাগুলো সব এন্ট্রি করে দিবে। আপনি এইভাবে এসে আমাকে একটা ফাইল দিয়ে গেলে তো হবে না। আমার এরকম 5টা ফাইল আরও আছে যেগুলো রাতের মধ্যে কমপ্লিট করতে হবে। আমি কিভাবে কমপ্লিট করবো জানি না। এই এক্সট্রা লোডটা আমি নিতে পারছি না, আর কালকে থেকে আমি ছুটিতে যাচ্ছি, সেই কাজটা আমার করার কথা না। তোমার দ্বারা ইদানিং কোনো কাজই হচ্ছে না। এই প্রজেক্টটা শুরু থেকে আমার পাওয়ার কথা ছিল, মাঝখান থেকে তুমি বসকে ফুসলায় ফসলায় কাজটা নিজে নিলা। এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এই ফুসলানো কেমন ধরনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয় এটা আমার বোঝার বাহিরে। তোমার সাথে অফিসিয়ালি কোনো কথাই বলার আমার ইচ্ছা নেই। ফাইলগুলো তুমি কমপ্লিট করবা। আর বাই দ্য ওয়ে, তোমার ছুটিটা অ্যাপ্রুভ হয় নাই। আর তোমার সমস্যা কি? তুমি মেয়ে মানুষ, তুমি ডেস্কে বসে বসে কাজ করবা, তুমি তো ফিল্ডে কাজ করছো না। এটা কি এমন কঠিন কাজ? আমার সমস্যাটা কি এটা যদি আপনি বুঝতেন বা অফিসের মানুষজন বুঝতো, তাহলে আমার এখানে বসে কাজ করতে হতো না, আমি ওয়ার্ক ফ্রম হোম করতে পারতাম। তুমি যদি এই কাজগুলি কমপ্লিট কাজকে না করে দাও, তাহলে আমি এমডি স্যারকে গিয়ে বলবো যে আমাদের সিনসিয়ার জল সিনসিয়ারলি কাজগুলা কমপ্লিট করে দেয়নি, যার কারণে চিটাগংয়ের প্রজেক্টটা আবারও হ্যাম্পারের মুখে পড়ছি আমরা। আপনার আর কিছু বলার বাকি আছে? আপনি এখন আসতে পারেন। কালকের মধ্যে কমপ্লিট করে দেবে। জল এবং সাইমন, আমরা আসলে এই প্রজেক্টটা তো পেয়ে গেছি,
তো এই প্রজেক্টটার শুরু থেকে জল যেভাবে কাজ করেছে আমি রিয়েলি ইমপ্রেসড। ও প্রচুর কাজ করেছে এবং ইনফ্যাক্ট প্রজেক্টের ডিটেলস একদম জিরো থেকে ও আজকের জায়গায় নিয়ে এসছে। আসলে ওর এফোর্ট ছাড়া কিন্তু আমরা প্রজেক্টটা বিট করতে পারতাম না। তো আমরা সেজন্য ডিসাইড করেছি, ইনফ্যাক্ট আমি এমডি স্যারকে রেকমেন্ড করেছি যে এই টোটাল প্রজেক্টের লিডটা জলকে দেওয়ার জন্য। আর তোমার কাছ থেকে আমি যেটা আশা করেছিলাম আসলে সেভাবে আমি তোমার কাছ থেকে ফিডব্যাক পাইনি। তোমাকে কিন্তু আরও কন্ট্রিবিউট করতে হবে ইন ফিউচার। আর এই কাজটা কিন্তু জল হয়তো লিড করবে, কিন্তু কাজটা হচ্ছে অফিসে। সো জলকে তোমরা সবাই কিন্তু সাপোর্ট করবে, মানে জলের একার পক্ষে তো সম্ভব না, এটা দিস ইজ এ টিম ওয়ার্ক। আমরা সবাই তাকে সাপোর্ট করব, আমিও সাপোর্ট করব। থ্যাংক ইউ স্যার। কিন্তু স্যার ফিল্ডে তো অনেক অ্যাক্টিভিটি প্রয়োজন, তাই না? ও কিভাবে করবে? স্যার কোথায় লেখা আছে যে আমি অ্যাক্টিভিটিগুলো করতে পারবো না? অসুবিধা কি, অ্যাক্টিভিটি থাকলে সে করবে। আর এখন তো ঢাকা থেকে চিটাগাং তেমন কোনো দূরে কোনো জায়গা না, ও যাবে দরকার হলে, এটা কোনো বিষয় তো না। আর এখন তো টেকনোলজি এমন একটা জায়গায় চলে গেছে, অনেক কিছুই করা সম্ভব। আর ফাইনালি যেটা আমরা চাচ্ছি, এই কাজটা জল করুক। থ্যাংক ইউ স্যার, তাহলে আজ উঠি। ওয়েলকাম। Stop. মিস্টার সাইমন, আপনাকে এগুলো কমপ্লিট করে দিতে হবে। আচ্ছা, এটাও একটা ফাইল আছে, আমি সবগুলো চেক করে দিয়েছি। আপনি শুধু আরেকবার রিচেক করে ঠিকঠাক মতন কিছু জায়গা ফিল আপ করতে হবে, এটা করে ডাটাগুলো খুলে দেবেন। আর আসলে আমরা একটা নতুন টপিক নিয়ে আমরা চিন্তা করছি যে এটা আমরা এক্সপেরিমেন্ট করবো না কিনা। আপনি কি এটাকে এক্সপ্লোর করেন আর স্পেশালি একটু রিসার্চ করেন এটা ব্যাপারে, তবে আমাকে একটা মোটামুটি একটু ড্রাফট কালকের মতো দাও, তো দ্যাট বুঝতে পারি যেটা আমাদের আগানো উচিত। ঠিক আছে, গ্রেট, থ্যাংক ইউ। হাই, কি অবস্থা? মেল হলো? এই তো আপু, আমি হোপ কালকে লাঞ্চের মধ্যে হয়ে যাবে। লাঞ্চ আওয়ারের মধ্যে হয়ে যাবে না? পারফেক্ট, দেন এই আপু, তোমার এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, কি সুন্দর ডিজাইন করেছো। থ্যাংক ইউ। এটা আসলে ও পছন্দ করে কিনে দিয়েছে। আচ্ছা, তোমার সব ডিজাইন আমার খুব পছন্দ হয়। স্পেশাল ক্রেডিট গোস টু মাই হাজব্যান্ড। আপু যে ড্রেস পরে ওই ড্রেসেই খুব ভালো লাগে, বিশেষ করে বসদের ভালো লাগে বেশি। আচ্ছা আপু, আমি তাহলে শেষ করে তোমাকে জানাচ্ছি প্রবলেম হয়। হ্যাঁ, তোমার ফোন আসছে বারবার, কি করব? তোমার বারবার ফোন আসছে। আচ্ছা ধরো না, কেটে দাও। দুপুরবেলা আমি কি তোমার অফিসের সামনে আসবো নাকি তুমি আমাকে নিতে আসবে? সরি, দুপুরবেলা আমি তোমার অফিসের সামনে আসবো নাকি তুমি আমাকে নিতে আসবে? কেন? আবার আজকে সোমবার, আজকে লাঞ্চ ব্রেকে আমাদের ডক্টরের কাছে যাওয়ার কথা, অ্যাপয়েন্টমেন্ট না আছে। ও হ্যাঁ, কিন্তু আমার তো দুপুরে মিটিং, আমি তো পারছি না। আমরা তো একসাথে ডিসকাস করে নিয়েছিলাম যে মানডেতে লাঞ্চ ব্রেকে আমরা যাব।
হ্যাঁ, কিন্তু আমার তো কাজ পড়ে গেছে, আমার তো মিটিং পড়ে গেছে, আমার তো কিছু করার নেই, তাই না? অবশ্যই তোমার কাজ থাকতে পারে, আমারও কাজ আছে, কিন্তু এটাও তো এক ধরনের কাজ, ঠিক না? হ্যাঁ, কাজ মানছি, কিন্তু মানে সবকিছু তো জোর করে কিছু হয় না। আমার কাজ থাকলে আমি কি করতে পারি বলো? কি আশ্চর্য, স্টুপিড নাকি তুমি? মানে সবকিছু একা একা করো, এটা করতে পারবে না? একা না, কেন পারবে না? কারণ তুমিও বাবা হচ্ছো। ঠিক আছে, কিন্তু আমি তো এখন এই মুহূর্তে চাচ্ছি না। আমার তো নিজ মানে ইচ্ছার বিরুদ্ধে এই জিনিসটা হচ্ছে। আমি তো বললেই তো হবে না এই জিনিসগুলো। মানে তো ইচ্ছের বিরুদ্ধে হলেও তো কিছু করার নেই, ঠিক না? মানে এখন তো এটা হচ্ছে, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, আর তোমার আমার টেক কেয়ার করতে হবে। দেখো, আমার অনেক কাজের প্রেশার, এখন আমি এই মুহূর্তে এই প্রেশারটা আমি নিতে পারবো না। আমি সবকিছু কমলে তারপর আমি চিন্তা করে দেখবো। এখন মানে ইটস এ রেসপন্সিবিলিটি আদর। আমি এইগুলোর মধ্যে নাই, এগুলো responsibility। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাকে একটু সময় দাও, আমি সবকিছু ঠিক করে ফেলবো, আই প্রমিস। সময় চেয়েছো তুমি? এতদিন তো তোমাকে অনেক সময় দিয়েছি, বাট এখন এসে সময় দেওয়াটা পসিবল না। কেন না? এটা তো একটা অ্যাক্সিডেন্ট। এই সিচুয়েশনটা তুমি একটু বুঝবা না? এতদিন তুমি বলেছো তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে তুমি আমার কাছে চলে আসবে, কিন্তু এখন তো তোমাদের একটা বেবি। বিষয়টা অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। একটা লাইফকে এভাবে রিস্কে রাখা সম্ভব না। একটা ইনসেন্ট বেবি নিয়ে তুমি এগুলো করছো, এরকম করছো। প্লিজ, আই নিড ইউ। তুমি একটা লায়ার। তুমি এতদিন বলেছো তোমার ওয়াইফের সাথে তুমি একসাথে থাকো না, তোমরা আলাদা আলাদা থাকো, তোমাদের মধ্যে কোনো ইন্টেনশন নাই। ভাই, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, অ্যাক্সিডেন্ট ছিল। আমার একবার ইচ্ছে করছিল সবাইকে ডাকি, ডেকে বলি দেখুন প্রতারক দেখতে কেমন হয়। কিন্তু আমি জানতাম সবাই বলবে তুমি মানিয়ে নাও, মেয়েদের মানিয়ে নিতে হয়।
আমি সংসার ছেড়ে গেলে সবাই দোষ দিবে আমার, কারণ আমি ছেড়ে গেছি। খুব ব্যস্ত? হ্যাঁ, না, বলো। তো আয়োজন করে কথা বলার জন্য বসালে, বলো, শুনি কি বলবে। আজকাল নিজের বউর সাথে 2 মিনিট বসে কথা বলতে খুব বিরক্ত লাগে, তাই না? কথাগুলো খুব বলা দরকার, তোমাকে জানানো দরকারের জন্যই আজকে আয়োজন করে বসে। পেঁচাচ্ছ কেন, বলো না। খুব বেশি সময় নেব না তোমার। দুটো মিনিট ফোনটা রেখে যদি কথাগুলো শুনতে, তাহলে আমার জন্য খুব সহজ হয়ে যেত। বলো, শুনতে পাচ্ছি। আমি নতুন বাসা নিয়েছি। তোমার বাসা ছেড়ে আমি খুব শীঘ্রই আমার বাসায় শিফট হচ্ছি। তোমার বাসা মানে? এটা তোমার বাসা না? আমি ভাবতাম যে আমাদের বাসা, কিন্তু বিয়ের 2 বছর আর স্পেশাল 3 মাসের পর মনে হচ্ছে যে ঘরের বাইরে দরজার মধ্যে 2টা নেম প্লেট থাকার মানে ওটা দুজনের বাসা হয়ে যায় না। আদর, তুমি যদি আমাকে খোলাখুলি ভাবে বলতে না যে জল, আমার এখন তোমাকে আর ভালো লাগছে না, বা আমি ম্যারেজ লাইফটা এনজয় করছি না, আই নিড ফ্রিডমস, বা তুমি ছেড়ে দিতে চাচ্ছ, ডিভোর্স নিতে চাচ্ছ, তাও নিজের কাছে একটা সান্ত্বনা থাকতো যে তুমি আমাকে সম্মানটা দিয়েছো আর আমাকে বলছো যে তুমি থাকতে চাও না। কিন্তু তুমি দিন বলেছিলে না আমি স্টুপিড, একদম ঠিক বলেছিলে, জানো আমি আসলে স্টুপিড। যাকে তার হাজবেন্ড বলে যে বাসায় একটা মেয়ে এসেছে অফিসের প্রেজেন্টেশনের জন্য, সে সেটা বিশ্বাস করে। যেদিন আমি চোখে দেখলাম, আমার মনে হচ্ছে আমি আসলে স্টুপিড। দেখো, এটা মানে ছেলেরা এরকম করে, দিস ইজ নর্মাল। আর দিন শেষে আমি তো ঘরেই আসি, তাই না? এটাই যথেষ্ট। আমি যদি এরকমটা করতাম তাহলে এই যে, সবকিছুতেই ছেলে মেয়ে মানে সবকিছুতে কেন তোমার সমান অধিকার লাগবে, সমান কিছু হতে হবে কেন? একটা কথা আছে না, যে ছেলেরা জেদ করলে হয় বাচ্চা, আর মেয়েরা জেদ করলে হয়। এজন্য তুমি ছেলে মানুষ হয়ে রয়ে গেলে, না তো আমার হাজবেন্ড হতে পারলে, না তো আমার বাচ্চার বাবা হতে পারলে। একটা দিক ভালো হলো, আমার এবং আমার বাচ্চার ফিউচারটা বেঁচে গেল। আজকের পর থেকে তুমি ভরপুর এনজয় করতে পারবে, যা খুশি তাই, তোমার বাসা। এনজয় ইওর লাইফ। স্যার, মে আই কাম? স্যার, আমি আজকে এখানে আসলে কিছু কথা বলতে এসেছি, স্পেশালি ইউ স্যার। আমি আপনাকে অনেক বিবেচক ভাবতাম, কিন্তু আপনার সামনে আপনার অফিসের মানুষজন আমার সাথে এমন বিহেভ করছে যাতে আমি আত্মগ্লানিতে ভুগছি। আমি কোনো অপরাধ না করেও আমার মনে হচ্ছে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, কারণ আমি একটা মেয়ে। সবাই আমাকে এমনভাবে বুঝিয়ে দিচ্ছে যে আমি একজন মেয়ে দেখে আমি কোনো কাজ করতে পারছি না, কিন্তু স্যার ব্যাপারটা কিন্তু এরকম না।
ব্যাপারটা হচ্ছে একটা মানুষকে এক্সট্রা কাজ দিয়ে এক্সট্রা প্রেশারাইজ করা হচ্ছে, এর জন্য আমি কাজগুলো করতে পারছি না। স্যার, আমি তো আপনাকে অফিসিয়ালি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, ওখানে ঠিকঠাক মতো উল্লেখ করা ছিল যে আমি সিক, আমার ছুটি দরকার। আপনারা আমাকে ছুটিটাও দিচ্ছেন না। আপনি কি মোমেন্টে স্যার আমাকে বলতে পারতেন না যে এনজয় ইউর মোমেন্ট, তুমি বাসা থেকে কাজ করো, আমরা তোমার সাথে আছি। ডেস্কের কাজগুলো কি আমি বাসায় করতে পারতাম না? আপনারা সহ সবাই অফিস আমাকে এমনভাবে একটা ফিল দিচ্ছে যে আমি অকেজো, আমাকে দ্বারা কোনো কাজ হয় না, আমি কিছু পারবো না, আমাকে দ্বারা কিছু সম্ভব না। আমার এত বছরের সব হার্ডওয়ার্ক সব কিছুই বৃথা। আমার মনে হচ্ছে এই কোম্পানিতে আমার আর কোনো দরকার নেই, আমি একটা এক্সট্রা বার্ডেন হয়ে থাকছি। This is my resignation letter, sir. As you wish. Now you enjoy your moments. I will, sir. I will. Actually, stop. দরজার ওপাশে আমার ভাঙা সংসারের এই পাশে নেম প্লেটের দুটো নাম। সংসারটা শুধু নামেই ছিল, আর আমি ছিলাম সংসারের সং মাত্র। চাকরি আর সংসার সব ছেড়ে শূন্য থেকে শুরু করার মাঝে একটা ভয় ছিল, কিন্তু আমার ভিতর থেকে কেউ একজন আমাকে বলছিল যে আমি একা না। তোমাকে কে নিতে আসবে? আমাকে আমার ড্যাড নিতে আসবে। তোমাকে কে নিতে আসবে? আমাকে আমার সুপার হিরো নিতে আসবে। তোমার সুপার হিরো কই? ওই তো আমার সুপার হিরো। সাধারণত এই সুপারহিরোর খ্যাতিটা বাবারাই পেয়ে থাকেন। আমি বলছি না যে বাবারাই শুধু সুপারহিরো হতে পারবেন না। দুনিয়াতে এরকম অনেক রেসপন্সিবল বাবা আছেন যাদের বাচ্চাদের চোখে তারাই সুপারহিরো। ঠিক তেমনটি এই দুনিয়াতে অনেক রেসপন্সিবল মা আছেন যাদের বাচ্চাদের চোখে তারাই সুপারহিরো। আমি কিন্তু আগে তোমাকে গোসল করাবো, তারপরে খাওয়াবো, তারপরে বাকি সব কিছু। এখন কিন্তু সোজা যে টিভি ছেড়ে কার্টুন দেখতে বসে যাবে না। মা, একটু কার্টুন দেখে তারপরে গোসল করি। না, আগে গোসল, খাওয়া, তারপর সব কিছু ঝিলিক।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.